From the outside looking in, it's hard to understand. From the inside looking out, it's hard to explain. যে সিজোফ্রেনিয়া কিন্তু আর্লি অনসেটও হয়, বাচ্চাদের মধ্যেও সিজোফ্রেনিয়া ডেভেলপ করে, মানে অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, ডিসিশন মেকিং, এই ফাংশনগুলো সব থেকে আগে এফেক্টেড হয়। সিজোফ্রেনিয়া অসুখটি খুবই জটিল, নানা রকম প্রেজেন্টেশন। যদি 100টা পেশেন্টের সিজোফ্রেনিয়া হয় তাহলে 100 রকম প্রেজেন্টেশন আমরা দেখতে পাই। নমস্কার, আমি ডক্টর পুবালি চৌধুরী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট বেসড ইন কলকাতা। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সিজোফ্রেনিয়া রোগটির ব্যাপারে, যেটা খুব জটিল সাইকিয়াট্রিক অসুখ, যেটাকে নিয়ে প্রচুর নানা রকম মিথস আছে, মিসইনফরমেশন আছে এবং প্রচণ্ড ভয় এবং ভীতি আছে। সিজোফ্রেনিয়া ওয়ার্ডটা যখন আমরা একটা ডায়াগনোসিসে লিখি, মানুষ যেন প্রথমেই ভয় পেয়ে যায় যে এই অসুখটা আর কোনোদিন সারবে না, লাইফ লং আমায় ওষুধ খেতে হবে এবং এটা হয়ে যাওয়া মানে কোথাও না কোথাও যেন আমার জীবনটা শেষ হয়ে গেল। তা কিন্তু না। আপনি রাস্তাঘাটে চলে ফিরে বেড়াচ্ছেন, অনেক মানুষ দেখতে পাবেন যাদের আপনি জানবেনই না ওনাদের সিজোফ্রেনিয়া আছে। এরকম অনেক পেশেন্ট আমি চিনি এবং আমরা দেখেছি যারা সকালবেলা এসে সিজোফ্রেনিয়ার ওষুধের ট্রিটমেন্ট করিয়ে তারপর অফিস যাচ্ছেন। তারা ঠিক মতো তাদের সোশ্যাল লাইফ মেনটেন করতে পারছেন, তাদের আপনি বাইরে থেকে দেখে সিজোফ্রেনিক বলতেই পারবেন না। তো সিজোফ্রেনিয়া অসুখটা নিয়ে ভয় এই কারণ আগেকার দিনে ট্রিটমেন্ট অপশনস অনেক লিমিটেড ছিল। এখন আমাদের সাইকিয়াট্রিতে অনেক নতুন নতুন ওষুধ এসছে, যেগুলোর মাধ্যমে সিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট বাড়িতে ওষুধের মাধ্যমে, ট্যাবলেটের মাধ্যমে করা সম্ভব। হসপিটালে ভর্তি রেখে, শিকল বেঁধে রেখে সেই যুগটা আর নেই। ইনজেকশনেও আমাদের ডিপেন্ডেন্স অনেক কমে গেছে। তো আপনি ডেলি একটা করে ট্যাবলেট খাবেন, কাজ করবেন এবং নর্মাল লাইফ কাটাবেন। সিজোফ্রেনিয়ার সিমটম যেটা বললাম, প্রত্যেকটা অ্যাসপেক্টে বোঝা দরকার যে ভ্যারাইটিটা কতটা বেশি। 100 জন সিজোফ্রেনিক পেশেন্টের 100 রকম প্রেজেন্টেশন। কেউ হয়তো অদ্ভুত টপিকে কথা বলছেন, বেশি কথা বলছেন, এমন একটা স্টোরি বলছেন যেটা আসল রিয়ালিটির সঙ্গে কমপ্লিটলি আলাদা। কেউ হয়তো চুপ করে বসে আছেন, কোনো মানুষের সঙ্গে আই কন্ট্যাক্টই করছেন না এবং যেন নিজের ওয়ার্ল্ডে আছেন। সেই ওয়ার্ল্ডের মধ্যে বাড়ির লোক, বাবা মা, তারাও যেন ঢুকতে পারছেন না। অনেকে এমন আচার আচরণ করছেন যেটা ঠিক মানে পাওয়া যাচ্ছে না। কেউ চান করা, খাওয়া দাওয়া, ডেলি যে ডে টু ডে অ্যাক্টিভিটিস সব ছেড়ে দিচ্ছেন। অনেকের খুব সাকসেসফুল কেরিয়ার হঠাৎ করে স্কুল বা কলেজ থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে এবং তারপর মেন স্ট্রিমে আর ফিরতে পারছে না। এগুলো প্রত্যেকটাই কিন্তু সিজোফ্রেনিয়ার লক্ষণ। এবং এটা বলা খুব ঠিক এই টাইমে যে সিজোফ্রেনিয়া কিন্তু আর্লি অনসেটও হয়, বাচ্চাদের মধ্যেও সিজোফ্রেনিয়া ডেভেলপ করে। তো আপনি কখনোই ভাববেন না যে বাচ্চা মানে তার সিজোফ্রেনিয়া হতে পারে না। আর্লি অনসেট সিজোফ্রেনিয়াও হয়, আবার বড়দের মধ্যেও হয়। সিজোফ্রেনিয়ার মেইনলি যে লক্ষণগুলো, সেটা 3টে টাইপের আমরা দেখতে পাবো: পজিটিভ সিমটমস, নেগেটিভ সিমটমস অ্যান্ড কগনিটিভ সিমটমস। পজিটিভ সিমটমস মানে কোনো ফাংশনিং বেশি হয়ে গেল, এখানে আমরা ডিলিউশনস অ্যান্ড হ্যালুসিনেশনস দেখতে পাই। নেগেটিভ সিমটমস মানে কিছু ফাংশনিং কমে গেল, এখানে আমরা অ্যাভলিউশন, অ্যাপাথি, ইমোটিভেশন, মানে কোনো কাজে যেন ইচ্ছে হচ্ছে না, উইল পাওয়ার কমে যাচ্ছে, কাজ করার মোটিভেশন পাচ্ছি না। এখানেই আমরা দেখতে পাই যে ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো, চান খাওয়া, বাড়ির লোকের সঙ্গে ইন্টারাকশন, বাইরে ঘুরতে যাওয়া, এগুলো বন্ধ হয়ে যায়। ইনফ্যাক্ট সিজোফ্রেনিয়ার খুব কমন একটা লক্ষণ যেটা দেখা যায়, যে পেশেন্টরা এসে বলেন যে ও লাস্ট 1 বছর বাড়ি থেকে বেরোয়নি, বা ও লাস্ট 6 মাস বাড়ি থেকে বেরোয়নি। সো হয়তো বাড়ির মধ্যে উনি ফাংশন ভালোই করছেন, কিন্তু বাড়ির বাইরে উনি বেরোচ্ছেন না, সোশ্যাল ইন্টারাকশন উনি করতে পারছেন না। সো এইটা অ্যাগেন সিজোফ্রেনিয়ার খুব ইম্পর্টেন্ট একটা ডায়াগনস্টিক ক্লু বলা যেতে পারে। নেক্সট হচ্ছে কগনিটিভ সিমটমস। যে কোনো ব্রেনের অসুখ মানে আপনি ধরেই নিন ব্রেনের যে হায়ার ফাংশনস, কগনিশন মানে অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, ডিসিশন মেকিং, এই ফাংশনগুলো সব থেকে আগে এফেক্টেড হয়। তো এখানেই আমরা দেখতে পাই যারা স্কুল কলেজ ছেড়ে দিচ্ছে কগনিটিভ ফাংশনিংয়ে, তারা তাদের পড়া মনে রাখতে পারছে না, কোনো একটা হয়তো এক্সাম খারাপ গেল অ্যান্ড তারপরেই তারা স্কুল ছেড়ে দিল। সেই স্কুল ছাড়াটা কিন্তু পরের বছর আমি ট্রাই করব, আবার আমি ভর্তি হবার দিকে যায় না। এরম আমরা প্রচুর কেসেস দেখি যারা টানা 5 থেকে 10 বছর কমপ্লিটলি এডুকেশন বা ওয়ার্কফোর্সের বাইরে আছেন, এবং সেটা থেকে যেটা সব থেকে বড় রিস্ক হয় যে ওনাদের আবার রিহ্যাবিলিটেট করা, ওয়ার্কফোর্সে ফেরত নিয়ে যাওয়া সাইকিয়াট্রির সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। এই কারণেই সিজোফ্রেনিয়া জটিল একটি অসুখ, কারণ এটা শুধু মানুষের মনকে এফেক্ট করে না, তার শরীর এবং তার রুজি রোজগার প্রত্যেকটা কিছু অ্যাসপেক্ট এফেক্ট করে। একটা ফ্যামিলির পুরো লাইফ বদলে যেতে পারে জাস্ট বিকজ বাড়িতে একজনের সিজোফ্রেনিয়া ধরা পড়লো, যে কারণে সিজোফ্রেনিয়া ট্রিটমেন্ট খুব আর্লি করা দরকার। এবার যদি আমরা জিজ্ঞেস করি সিজোফ্রেনিয়া কেন হয়, যেই আমি সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস দিই, আমার অনেক পেশেন্টরা বলে ম্যাডাম ওর সিজোফ্রেনিয়া কেন হলো।
কেন কোনো অ্যাকচুয়াল আনসার নেই, কারণ আমরা যদি ভাবি প্রত্যেকটা সাইকিয়াট্রিক ইলনেস হচ্ছে একটা কম্বিনেশন অফ জিন অ্যান্ড এনভায়রনমেন্ট। সেখানে জেনেটিক ফ্যাক্টরস যত বেশি, মানে আপনার বাড়িতে কারোর বাবা মা ভাইয়ের যদি সিজোফ্রেনিয়া থাকে তাহলে আপনার সিজোফ্রেনিয়া হওয়ার চান্স বেড়ে যায়। সিমিলারলি এনভায়রনমেন্টের একটা রোল আছে। ফ্যামিলি মডেলসের যে স্টাডিগুলো এসছে সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু পার্টিকুলার বিহেভিয়ার প্যাটার্নস আছে যেগুলো অনেক সময় ফ্যামিলি বাবা মা অজান্তেই করে থাকেন। সেই ফ্যামিলি প্যাটার্নসগুলোর মধ্যে দিয়ে সিজোফ্রেনিয়া রোগটা চাইল্ডহুড থেকেই বেড়ে ওঠে। অদ্ভুতভাবে পৃথিবীর 1% মানুষ গ্লোবালি দেখা যায় 1% সিজোফ্রেনিয়া আক্রান্ত। এটা একটা খুব ইম্পর্টেন্ট ডেটা, কারণ এটা দেখায় যে আমরা যদি এনভায়রনমেন্টকে পারফেক্ট রাখি, আমরা যদি ফ্যামিলি ডাইনামিক্সকে একদম পারফেক্ট রাখি, বাড়িতে কোনো চেঁচামেচি অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট নাও হয়, বাবা মা একদম 100% পারফেক্ট প্যারেন্টিংও করেন, তাহলেও কিন্তু জেনেটিক কম্পোনেন্টের কারণে সিজোফ্রেনিয়া হওয়ার চান্স আছে। তো অসুখটা কেন হলো থেকেও আমাদের বেশি ইম্পর্টেন্ট জিজ্ঞেস করা যে এটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচেস কি। ট্রিটমেন্ট অ্যাপ্রোচেস আমরা ডোপামিন পাথওয়ের ওপর কাজ করব, সেটার বেসিসে আমরা ওষুধের যে ডোজ বাড়ানো কমানো সেটা করব। সিজোফ্রেনিয়ার যে ওষুধগুলো ইউজ করা হয় এই ক্যাটাগরির ওষুধের নাম অ্যান্টিসাইকোটিক। অ্যান্টিসাইকোটিকের নামটা শুনেই যেন তার সঙ্গে সাইকোসিস চলে আসছে, এবং আমি কি তাহলে সাইকো বা পাগল হয়ে গেলাম, এই টার্মটা সব থেকে মানুষের অসুবিধা হয় অ্যাকসেপ্ট করতে। বাট আমি যদি বলি আপনার অ্যাংজাইটি হয়েছে, আপনার ডিপ্রেশন হয়েছে, এই কথাটা আপনি যতটা ইজিলি নিতে পারেন, ঠিক একইভাবে আপনাকে ভাবতে হবে যে সাইকোসিসটা একটা টাইপের অসুখ। আপনার ডায়াবেটিস হওয়া আর হাইপারটেনশন হওয়া যেমন, সাইকোসিস হওয়া কিন্তু একই রকম। এবং অ্যান্টিসাইকোটিকের ব্যাপারে যেটা বলবো, খুব ফাস্ট অ্যাকশন হয়। অ্যান্টিসাইকোটিকের সাইড এফেক্ট প্রোফাইল এখন মডার্ন এজে আমাদের প্রচুর ওষুধের অপশনস আছে যেখানে সাইড এফেক্টস খুব কম, এবং অ্যান্টিসাইকোটিক থেকে আস্তে আস্তে আপনার ডোজ রিডাকশন এবং অনেক ক্ষেত্রে ডোজ বন্ধ করাও সম্ভব। সিজোফ্রেনিয়াতেও রিহ্যাবিলিটেশন ফেজে আমরা দেখে থাকি যে পেশেন্টকে আমরা যখন ফেরত নিয়ে গেলাম কাজের ক্ষেত্রে অথবা তাদের একটা পড়াশোনার ক্ষেত্রে বা কিছু তার ফ্যামিলি ডাইনামিক্সকে ঠিক করা গেল, তখন তার অ্যাডজাস্টমেন্টটা অনেকটা ইমপ্রুভ করে গেল। সিজোফ্রেনিয়াটা যদি আমরা আনট্রিটেড রেখে দিই, ট্রিটমেন্ট না করাই, তাহলে কিন্তু অসুখটা ওই জায়গায় থাকবে এবং একটা টাইম আসে যখন সিজোফ্রেনিয়া আরো খারাপ হতে থাকে। তো যে সিজোফ্রেনিয়া কেসগুলো সব থেকে ডিফিকাল্ট টু ট্রিট অথবা যেগুলো রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া আমরা বলে থাকি, সেগুলোর ডিউরেশন আমরা দেখি 10 থেকে 20 বছর হয়ে গেছে। যে কোনো অসুখই যখন 10 থেকে 20 বছর হয়ে যাবে তখন তার ট্রিটমেন্ট অপশনস কমে যায়, তখন সেই মানুষকে রিহ্যাবিলিটেট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে সব থেকে যেটা বলবো, আপনি আপনার ট্রিটমেন্ট তাড়াতাড়ি করান। রিসার্চ বলছে সিজোফ্রেনিয়া যদি আপনি আর্লি ডায়াগনোসিস করেন তাহলে প্রগনোসিস ভালো, মানে আপনার পেশেন্টের প্রথম একটা আচার আচরণে ব্যবহারে কোনো পরিবর্তন দেখে আপনি যত তাড়াতাড়ি কিছু দিনের মধ্যে কিছু সপ্তাহের মধ্যে যদি ট্রিটমেন্ট প্রসেসে আসেন, তাহলে দেখা যাচ্ছে আপনি 100% একটা রিকভারির জায়গা পাবেন এবং আপনার হয়তো ওষুধ চলবে কিন্তু আপনি একদম সাকসেসফুল লাইফ, হ্যাপি লাইফ কাটাতে পারবেন। সিজোফ্রেনিয়া রোগটা নিয়ে যে ভয়টা আছে, অ্যান্টিসাইকোটিক খেলে ব্রেন ড্যামেজ হয়ে যায়, অ্যান্টিসাইকোটিক খেলে সারা জীবন খেতে হয়, অ্যান্টিসাইকোটিক খেলে নানা রকম যে মেটাবলিক সাইড এফেক্টসের ব্যাপারগুলো মানুষ ভয় পায়, সেটার ব্যাপারে বলবো যে ডোজটা সেইভাবেই অ্যাডজাস্ট করা হয় যাতে আপনার সাইড এফেক্ট না হয়। সব থেকে বেশি সাইড এফেক্ট হচ্ছে ক্যান্সার কেমোথেরাপির, কিন্তু ক্যান্সার কেমোথেরাপি হচ্ছে লাইফ সেভিং। ক্যান্সার ভার্সেস লাইফ, এই যে চয়েসটা আমাদের করতে হয় তখন ক্যান্সার কেমোথেরাপি দেওয়াটা খুব এসেনশিয়াল। সিমিলারলি সাইকোসিসকে যদি আমরা আনট্রিটেড রেখে দিই, সেটা শুধু মানুষটার ফাংশনিং না, সেটা আলটিমেটলি সেই মানুষটাকে তার ওয়ার্ক ফোর্স, তার ফ্যামিলি সবকিছু থেকে, তার নর্মাল লাইফ থেকে একটা অন্য জোনে নিয়ে চলে আসবে। সেই জন্য আপনার ট্রিটমেন্ট করাটা এসেনশিয়াল। সাইড এফেক্ট প্রোফাইলটা খুব ইজিলি মনিটর করা যায়। এখনকার দিনে নানা রকম টেস্টিং মেথডস এসে গেছে। ফর এক্সাম্পল ক্লোজাপিন বলে যে ওষুধটি দেওয়া হয়, তার জন্য পার্টিকুলারলি টিসিডিসি মনিটরিং আছে। যেগুলো মেটাবলিক সেফ অ্যান্টিসাইকোটিক্স আছে সেগুলোতে ওয়েট গেইন হয় না বা ডায়াবেটিসের রিস্ক নেই। তো আপনার সাইকিয়াট্রিস্টের সঙ্গে আপনি ডিসকাস করে আপনার একটা কাস্টমাইজ ট্রিটমেন্ট অ্যাপ্রোচ তৈরি করতে পারবেন। সিজোফ্রেনিয়ার ট্রিটমেন্টও যেমন সাইকিয়াট্রির বাকি ট্রিটমেন্ট অসুখের, সেটার মতোই ওয়ান সাইজ ফিটস অল না। প্রত্যেকটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ কাস্টমাইজড অ্যান্ড টেলার মেড। মানে হচ্ছে একজন 13 বছর বাচ্চার যদি সিজোফ্রেনিয়া হয়, একজন 40 বছরের মানুষের যদি সিজোফ্রেনিয়া হয়, একজন 60 বছরের মানুষের যদি সিজোফ্রেনিয়া হয়, তিনটে ট্রিটমেন্ট অ্যাপ্রোচেস আলাদা হবে। সিজোফ্রেনিয়া যাদের হয় তাদের মধ্যে কিছু কিছু রিস্কস দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। একটা হচ্ছে কিছুদিন সিজোফ্রেনিয়া চলার পর পোস্ট সিজোফ্রেনিক ডিপ্রেশনের রিস্ক থাকে, কার্ডিয়াক অথবা হার্টের সমস্যা সিজোফ্রেনিকদের মধ্যে বেড়ে যায় এবং আর্লি ডেথেরও চান্স থাকে। তো সিজোফ্রেনিয়া রোগটিকে অবহেলা করবেন না,
যত তাড়াতাড়ি সম্ভব এটি শেয়ার করুন কারোর সঙ্গে যে সিজোফ্রেনিয়ার ব্যাপারে ঠিকমতো জানে না অথবা কিছু ভুল ধারণা নিয়ে বসে আছেন। সিজোফ্রেনিয়া রোগটা এই জন্য আরো এসেনশিয়াল বলা যে অনেক সময় পেশেন্ট কিন্তু নিজে বোঝে না আমি অসুস্থ। উনি হয়তো মনে করছেন যেটা রিয়ালিটি সেটা আসলে রিয়ালিটি না। অনেক সময় উনি হ্যালুসিনেশনে দেখতে পাচ্ছেন বা কানে আওয়াজ পাচ্ছেন, সেই জিনিসটা না আদৌ অন্য বাড়ির লোকরা দেখতে পাচ্ছে অথবা কানে সেই আওয়াজটা অ্যাকচুয়ালি হয়তো ফিকটিশিয়াস। তো এই সিচুয়েশনে বাড়ির লোকের রোল অনেক বেশি। বাড়ির লোককেই কিন্তু প্রথমে পেশেন্টকে ট্রিটমেন্ট প্রসেসে আনতে হবে। যেমন বাকি অনেক সাইকিয়াট্রিক অসুখ যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ওসিডিতে আমরা দেখি পেশেন্ট নিজে আগ্রহ করে আসছে। সিজোফ্রেনিয়া আমরা দেখি পেশেন্ট নিজে বুঝছেই না যে তার কোনো প্রবলেম, অথবা হেজিটেট করছে, অবহেলা করছে, এবং বাড়ির লোক যদি নিয়ে যেতে চাইছে তাহলেও সে রেজিস্ট্যান্স দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে বাড়ির লোককে খুব সাহস করে ফার্স্ট স্টেপটা নিতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসুন। যত আর্লি আনতে পারবেন তত আপনি দেখবেন ট্রিটমেন্ট অ্যাপ্রোচে আপনার পেশেন্ট সেরে উঠবে। নমস্কার।